হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এজ এ ফার্মার স্টাডি। আজকে আমরা আলোচনা করব এক্সট্রাকশন, ফার্মেসির একটা ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে কি এক্সট্রাকশন, যার বাংলা হচ্ছে কি নিষ্কাশন। তা যদি আমরা প্রথম থেকে দেখি যে এক্সট্রাকশনের ডেফিনেশন, তারপর দেখব ক্লাসিফিকেশন এবং মেথড, অ্যাপ্লিকেশন এবং কি কি এক্সট্রাকশনের ক্লাসিফিকেশন আছে সেগুলো নিয়ে ফুল ডিটেলসে আলোচনা করব এবং সাথে এক্সট্রাকশনের রিলেটেড কিছু এমসিকিউ দেখে নেব, যেগুলো আমাদের গভর্নমেন্ট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তা প্রথমে আমরা দেখব ডেফিনেশন অফ এক্সট্রাকশনের ডেফিনেশনটা কি। তাহলে এক্সট্রাকশনের যদি ডেফিনেশন আমরা দেখতে চাই তাহলে বাংলা হচ্ছে নিষ্কাশন। মানে এক্সট্রাকশন হলো এমন একটা তোমার ফার্মাসিউটিক্যাল ইউনিট বা অপারেশন যেখানে কি হয় কোনো ক্রুড ড্রাগ, তার মধ্যে যেমন অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট থাকে যেগুলো কি মেডিসিনালি অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট, সেগুলোকে একটা উপযুক্ত মেনস্ট্রুয়াম বা সলভেন্টে ব্যবহার করে দ্রবীভূত করে পৃথক করা হয় এবং যেটা অদ্রবণীয় অংশ, যেটা ইনসলিউবেল, যেটাকে আমরা বলি কি মার্ক, সেটাকে আলাদা করা হয়। তাহলে এক্সট্রাকশন মেন হচ্ছে কি আমাদের যে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট সেটাকে বাইরে বের করে নেওয়া আসা। এবার আমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে কেন আমরা এক্সট্রাকশন করব। তাহলে যদি দেখব আমরা কি অনেকগুলো মেডিসিনাল প্ল্যান্ট বা যেগুলো আমাদের বাংলায় বলি ভেষজ উদ্ভিদ, তো যেমন নিম, আদা, সিংকনা, তো এগুলো কি হয়, এগুলো আমাদের বিভিন্ন ডিজিজ থেকে রক্ষা করার জন্য তাদের যে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট থাকে তো সেগুলো কাজ করে। তো ওইগুলোতে কি হয়, অনেকগুলো কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ, শুধু একটা বা কেমিক্যাল কনস্টিটিউয়েন্টও থাকে না, অনেকগুলো থাকে। তো সেইগুলোকে কি করা হয়, আমাদের যে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট যেমন অ্যালকালয়েড, গ্লাইকোসাইড বা ফ্ল্যাভোনাইড, তো এইগুলোকে সব আমাদের সেপারেশন করা হয়। যেমন যদি দেখো সিংকনা বার্ক, তো সিংকনাতে কী থাকে, কুইনাইন, কুইনিডিন, বা তার সাথে আবার দেখতে পাবে যেমন সেলুলোজ থাকে, লিগনিন থাকে, স্টার্চ থাকে। তো এর মধ্যে আমাদের দরকার কি কুইনাইন, যেটা আমরা কি ম্যালেরিয়ার জন্য ইউজ করে থাকি। তাহলে ওই কুইনাইনটাকে আমরা কি করব, এক্সট্রাকশন করব। তো এটাই হচ্ছে এক্সট্রাকশন প্রসেস। এবার আমরা দেখব যে সলভেন্ট বা মেনস্ট্রুয়াম যেটা, সেটা কিভাবে কাজ করে। তো প্রথমে সেটা কি হয়, সলভেন্টটা যে ক্রুড ড্রাগকে প্রথমে ভিজিয়ে দেয়, কারণ শুকনো সেলল ছিদ্র বা পোরাস হলে বন্ধের মতো আচরণ করে। তো সলভেন্ট ভিজে গেলে সেলল কি হয়, নমনীয় হয়ে পড়ে এবং সহজে ভেতরে প্রবেশ করে। তারপর হয় কি পেনিট্রেশন বা ভেতরে প্রবেশ, সলভেন্ট সেলল যখন শুষ্ক ছিদ্র ছিদ্র হয়ে যায়, স্পোর্টস হয়ে গেল, তখন সেলের ভিতরে প্রবেশ করে। কেন যদি বলি, তাহলে সেটা হচ্ছে সেলল সম্পূর্ণ কঠিন নয়, এতে মাইক্রোস্পোর থাকে যার মাধ্যমে ছোট সলভেন্ট বা মলিকুল প্রবেশ করতে পারে। তারপরে হচ্ছে কি ইমবিবিশন, মানে হচ্ছে জল শোষণ ও ফুলে ওঠা। যেমন পোলার সলভেন্ট যদি হয়, তাহলে সলভেন্ট পানি বা পোলার সলভেন্ট হলে তাহলে কি হয়, সেলুলোজ পানি শোষণ করে ফুলে যায়, তো ইমবিবিশন হয়ে যায়। তারপর হয় কি ডিজলিউশন বা দ্রবীভূত হয়ে যাওয়া, সলভেন্ট অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টে দ্রবীভূত হয়ে যায় এবং ডিজলভ লাইক যে নীতি কাজ করে এখানে, যেমন পোলার সলভেন্ট পোলার কম্পাউন্ডে দ্রবীভূত হবে, নন পোলার সলভেন্ট কিসে হবে, নন পোলার কম্পাউন্ডে। তো তারপরে আমরা যে আরেকটা প্রসেস হবে ডিফিউশন, যখন অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট সলভেন্টে দ্রবীভূত হয় তখন কোষের ভেতরে তার কনসেন্ট্রেশন বেশি এবং বাইরের সলভেন্টে কম থাকে। তাই অণুগুলো কি হয়, মলিকুলগুলো হায়ার কনসেন্ট্রেশন থেকে নিম্ন বা লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যেতে শুরু করে। তো এটা হচ্ছে ডিফিউশন। তো তারপরে মাস ট্রান্সফার হয়, এখন যে দ্রবীভূত অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টগুলো থাকে সেটা সম্পূর্ণরূপে সলভেন্টের মাধ্যমে চলে আসে এবং এই ধাপকে আমরা বলি কি মাস ট্রান্সফার বলা হয়। তো এক্সট্রাকশনের এটাই হলো মূল উদ্দেশ্য, মাস ট্রান্সফারকে সর্বাধিক করা।
তো এইভাবেই আমাদের কি হয়, এক্সট্রাকশন প্রসেসটা হতে থাকে। তো এরপরে আমরা দেখব যে নিড অ্যান্ড অবজেক্টিভ অফ এক্সট্রাকশন, যে এই এক্সট্রাকশন কেন করা হয় বা কিসের জন্য করেছি, তো এর অবজেক্টিভটা কি। তাহলে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট যেটা হয় কি, যেটা আমাদের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দেবে, তো সেটাকে আমরা কি করি, পেয়ে থাকি। তো সেটা কোথা থেকে পেয়ে থাকবো, ওই এক্সট্রাকশন করার পর আমরা পাবো। তো সেই জন্য আমরা এক্সট্রাকশন করে থাকি, প্রথম পয়েন্ট। তাহলে অবটেন অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট ফ্রম ক্রুড ড্রাগ, যেমন শৃঙ্খলা থেকে পাই কুইনাইন, যেটা ম্যালেরিয়া রোগের ট্রিটমেন্টের জন্য ব্যবহার হয়। ওপিয়াম থেকে পাই মরফিন, যেটা আমাদের পেন কিলার বা অ্যানালজেসিক অ্যাক্টিভিটি দেখা যায়। ডিজিটালিস থেকে আমরা পাই কি, ডিজক্সিন। তো এইভাবে যেগুলো আমাদের ক্রুড ড্রাগ থাকে, তো সেগুলো থেকে এইভাবে আমরা অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট পেয়ে থাকি। এবার এই সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইনার ম্যাটেরিয়াল রিমুভেল, যেগুলো আমাদের অপ্রয়োজনীয় পদার্থ সেইগুলোকে আমরা রিমুভাল করি এক্সট্রাকশন করে। যেমন হচ্ছে সেলুলোজ, লিগনিন, তারপরে ডাস্ট, অক্স। তো এইগুলোর কোনো আমাদের থেরাপিউটিক অ্যাকশন থাকে না। তো এইগুলোকে আমরা কি করি, যে এগুলো হচ্ছে ইনার ম্যাটেরিয়াল, তো এইগুলোকে আমরা এক্সট্রাকশনের মাধ্যমে অপসারণ করে দিই। তো সেই জন্য লেখা আছে টু রিমুভ আনওয়ান্টেড ইনার্ট ম্যাটেরিয়ালস। ঠিক আছে। তারপরে আমরা দেখব 3 নম্বর পয়েন্টটা, টু প্রিপেয়ার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস লাইক এক্সট্রাক্ট, টিংচার, ইনফিউশন ফ্লুইড এক্সট্রাক্ট, এটিসি। কারণ হচ্ছে আমাদের কি করে, কম ডোজে বেশি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট যেটা সৃষ্টি করে, সেটাকে আমরা বলি কি, ড্রাগের পোটেন্সি। তাহলে এক্সট্রাকশানে আমরা কি করব, স্টেবিলিটি বৃদ্ধি করা হয়, কারণ সময়ের সঙ্গে ড্রাগের কেমিক্যাল স্ট্রাকচার ও ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি বজায় রাখার ক্ষমতা, এগুলোকে মেনটেন করে। তারপরে ফার্মাসিউটিক্যাল ডোসেজ ফর্ম প্রস্তুত করা হয়, তারপরে স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়। তারপরে আমাদের হার্বাল যে ফর্মুলেশনগুলো হয়, সেগুলোর ঠিকঠাক কাজ করছে কি না, তার ড্রাগ ডোজ নির্দিষ্ট হচ্ছে কি না, তার সাইড ইফেক্ট কী হতে পারে, স্টোরেজ লাইফ কমবে কি না, তো এইগুলো আমরা সব জানতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, নিড অ্যান্ড অবজেক্টিভ অফ এক্সট্রাকশন। এবার আমরা দেখব কি, তার পরবর্তী প্রিন্সিপাল অফ এক্সট্রাকশন। তাহলে প্রিন্সিপাল অফ এক্সট্রাকশনের যদি আমরা দেখি, তো প্রথমে দেখব সলিবিলিটি, সেকেন্ড ডিফিউশন, তারপরে অসমোসিস, এবং তারপরে হবে কি, মাস ট্রান্সফার। এবার আমরা একটা করে পরপর কিভাবে হচ্ছে এই যে এক্সট্রাকশনের প্রিন্সিপালে, সেটা আমরা দেখব। তো প্রথমে হচ্ছে কি, এক্সট্রাকশন হচ্ছে কি, কোনো সাধারণ জিনিসকে বা ভিজিয়ে রাখার কোনো একটা প্রক্রিয়া নয়, কারণ এটা আমাদের কি হয়, মাস ট্রান্সফারের সমন্বয়ে গঠিত। তাই এখানে আমরা দেখব সলিবিলিটি, ডিফিউশন এবং অসমোসিস এবং মাস ট্রান্সফার, এই নীতিগুলো আমাদের খুবই কাজে লাগবে। তো সলিবিলিটি মানে হচ্ছে কি, দ্রবণীয়তা। সলিবিলিটি হলো একটা দ্রাবক বা সলভেন্ট এর মাধ্যমে কোনো সলিউট কতটা পরিমাণ দ্রবীভূত হচ্ছে। তাহলে সলভেন্টের মধ্যে কোনো একটা যদি সলিউট কতটা পরিমাণ দ্রবীভূত হচ্ছে, তো সেটাই হচ্ছে কি সলিবিলিটি। তো এক্সট্রাকশনে হচ্ছে কি, যে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট বের করতে চাই, সেটি সলভেন্টে দ্রবীভূত হবে। কেন দ্রবীভূত হবে, কারণ ধরুন আপনি কুইনাইন যদি ইথানলে দ্রবীভূত না হয়, তাহলে তা প্ল্যান্ট সেল থেকে সলভেন্টে আসতে পারবে না, অর্থাৎ নো সলিবিলিটি নো এক্সট্রাকশন। তাহলে তার সলিবিলিটি থাকতে হবে। এবার হচ্ছে লাইক ডিজলভ লাইক, কেন এই যে থিওরিটা লাইক ডিজলভ লাইক, তো এখানে কি হয়, আমরা একটা কথা বলবো যে আমাদের পোলার সলভেন্ট হয়, আর একটা হয় কি নন পোলার সলভেন্ট। যেমন পোলার সলভেন্ট ওয়াটার, মিথানল, ইথানল, এগুলো অণুতে কি পজিটিভ নেগেটিভ পোল থাকে। তো হাইড্রোজেন বন্ড এবং ডাইপোল ডাইপোল ইন্টারাকশন তৈরি করতে পারে। তো এগুলো ভালোভাবে দ্রবীভূত করে, যেমন সুগার, গ্লাইকোসাইড, ট্যানিন, অ্যামাইনো অ্যাসিড, এগুলোকে। এই নন পোলার সলভেন্ট লাইক পেট্রোলিয়াম, ইথার, হেক্সেন, বেঞ্জিন, এগুলো কোনো
চার্জ থাকবে না, স্থায়ী স্টেবল কোনো চার্জ থাকে না এই মলিকুলগুলোতে। ফলে ভ্যান্ডার ওয়ালস ফোর্স এর মাধ্যমে দ্রবীভূত করে এবং ফ্যাট, ওয়াক্স বা এসেনশিয়াল অয়েল, রেজিন এগুলো এতে দ্রবীভূত করে। ঠিক আছে, এবার হচ্ছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিফিউশন। ডিফিউশন হচ্ছে কি, কোনো একটা পদার্থের যে মলিকুল হায়ার কনসেন্ট্রেশন থেকে নিম্ন কনসেন্ট্রেশন বা লো কনসেন্ট্রেশনের দিকে মানে স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকেই সে চলাচল করবে, তো সেটাকে বলা হয় ডিফিউশন। প্লান্ট সেলের ভেতরে আমরা কি দেখি, সেলের ভিতরে যেমন জিঞ্জেরাল অনেক বেশি, সলভেন্টে জিঞ্জেরাল প্রায় শূন্য। তাহলে আমরা যখন কোনো একটা সলভেন্ট নিলাম, তো সলভেন্টটা কী হলো, সলভেন্টটাতে কিন্তু জিঞ্জারাল কম থাকছে, আর যে প্ল্যান্ট বা যেখান থেকে আমরা জিঞ্জারাল পাবো, তো সেই সেলে জিঞ্জারাল অনেক বেশি। তো এই কনসেন্ট্রেশনে কী হবে, ডিফারেন্সকে বলা হয় কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তো এখন জিঞ্জারাল নিজে থেকেই সলভেন্টের দিকে যেতে শুরু করবে, তো এটাকে বলা হচ্ছে ডিফিউশন, মানে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন। তাহলে যেখান থেকে আমরা জিঞ্জারালটা পাচ্ছি যে প্ল্যান্ট থেকে, সেখানে কিন্তু জিঞ্জারাল কনসেন্ট্রেশনটা বেশি, আর সলভেন্ট যেটা ইউজ করছি সেখানে কিন্তু জিঞ্জারেলের কনসেন্ট্রেশন প্রায় শূন্য। তাহলে জিঞ্জারেলের কনসেন্ট্রেশন যেখানে বেশি সেটা হচ্ছে কি হাই কনসেন্ট্রেশন। তাহলে ওই হাই কনসেন্ট্রেশন থেকে আমার লো কনসেন্ট্রেশনে জিঞ্জারেলটা আসতে শুরু করবে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টগুলো আস্তে সলভেন্টে চলে আসে। তো এটা হচ্ছে ডিফিউশন। এরপরে আমরা দেখব যে কি আরেকটা ভালো আমাদের এখানে কাজ করে, যেমন হচ্ছে ফার্স্ট ল যদি দেখি, ফিকের সূত্র যেটাকে আমরা বলি, ডিফিউশন রেট যেটা হয় কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হয়ে যায় কি সারফেস এরিয়া অ্যান্ড কনসেন্ট্রেশন। সারফেস এরিয়া যত বেশি হবে, কনসেন্ট্রেশন ডিফারেন্স যত বেশি, এক্সট্রাকশন তত বেশি ডিজলভ হবে। ঠিক আছে, আবার পাউডার ড্রাগ ভালো এক্সট্রাকশন দেয়, কারণ পাউডার ড্রাগের সবসময় কী হয়, সারফেস এরিয়া বেড়ে যায়, ফলে সারফেস এরিয়া বাড়লে সলভেন্টের সংস্পর্শে বেশি আসবে, ফলে ডিফিউশন দ্রুত হবে। তো সেই জন্য এর এক্সট্রাকশনটাও ভালো হয়। ঠিক আছে, এবার 3 নম্বর দেখো অসমোসিস। এখানে বলছে অসমোসিসে যদি দেখো, বলছে কি এখানে সেমি পারভিয়াল মেমব্রেনের মাধ্যমে যেটা লেস ডেনসিটি বা কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে সলভেন্ট মলিকুল চলাচল করবে, তো সেটাকে বলবো আমরা কি অসমোসিস। তো এক্সট্রাকশনের মাধ্যমে এর কি কাজ, ভূমিকা, তো যদি দেখো প্ল্যান্ট সেল যদি আমরা দেখি, তাহলে প্ল্যান্ট সেলের মেমব্রেনে একটি সেমি পারমিয়েবল মেমব্রেনের মতো আচরণ করে। ঠিক আছে, এবার যখন সলভেন্ট বাইরে থাকে, এবার সলভেন্ট সেলের ভিতরে প্রবেশ করে, সেল ফুলে যায়, এবার ভ্যাকুলের ওপর তখন কী হয়, চাপ পড়বে এবং অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট তখন সহজে বাইরে আসে। তাহলে সেল কেন ফুলে যাবে, কারণ সেলুলোজ এবং পেকটিন যেটা থাকে সেটা কি করে, আমাদের ওয়াটার অ্যাবজর্পশন করে। তো এই প্রক্রিয়াটা হচ্ছে কি ইমবিবিশন যেটাকে আমরা বলা হয়। তো এর মাধ্যমে আমাদের কি হচ্ছে, তাহলে একটা সেমিপারভিয়াল মেমব্রেন যেখানে কি হয়, কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে সলভেন্ট মলিকুল চলাচল করতে শুরু করছে। এবার দেখো মাস ট্রান্সফার, লাস্ট পয়েন্ট যদি দেখো আমাদের মাস ট্রান্সফার, তাহলে মাস ট্রান্সফার হচ্ছে কি দ্রবীভূত যে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টের সলিড ফেজ থেকে লিকুইড ফেজে আমাদের স্থানান্তর হবে। তো ইট ইজ দ্য মুভমেন্ট অফ সলিড মলিকুলস ফ্রম সলিড ম্যাট্রিক্স ড্রাগ টু দ্য liquid solvent due to the concentration gradient until equilibrium is attained। তাহলে কি হলো, এখানে দ্রবীভূত অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট সলিড ফেজ থেকে লিকুইড ফেজের স্থানান্তর হচ্ছে। তাহলে মাস ট্রান্সফারের এভাবে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি দেখলাম যে এখানে আমাদের প্রিন্সিপাল অফ এক্সট্রাকশন। এবার আমরা নেক্সট যেটা দেখব, যদি দেখো এখানে আমাদের যদি ফটোটা দেখি যে কীভাবে হচ্ছে, তো দেখো যে সলভেন্ট আউটসাইড সেল এবং সলভেন্ট যখন কোনো একটা সেলের মধ্যে এন্টার করছে, দেখো তারপরে কি হয়, সলভেন্ট ডিজলভ হয়ে যাচ্ছে, তারপরে সলিড মুভস ইনটু সলভেন্ট। ঠিক আছে, তো এইভাবে আমাদের এক্সট্রাকশন প্রসেসটা হচ্ছে। এবার আমরা কিছু ইম্পর্ট্যান্ট টার্মস দেখব, যেমন হচ্ছে ক্রুড ড্রাগ। ক্রুড ড্রাগ যদি আমরা বলি, যেটা হচ্ছে আমাদের কি ন্যাচারাল ড্রাগস ইন র
ফন। তো সেটাকে আমরা বলবো ক্রুড ড্রাগ। যেগুলো হচ্ছে প্ল্যান্ট বেস থেকে আমরা যেগুলো পাই, তো সেগুলোই হচ্ছে সব ক্রুড ড্রাগ, মানে প্রাকৃতিক ঔষধি যেগুলোকে আমরা বলি, তো সেটাই হচ্ছে আমাদের কি ক্রুড ড্রাগ। এরপরের আরেকটা টার্ম আমাদের দেখব, যেটা হচ্ছে কি মেনস্ট্রুরাম। মেনস্ট্রুরাম মানে হচ্ছে কি দ্রাবক। ডেফিনেশন হচ্ছে এক্সট্রাকশনে যে আমরা কোনো একটা পার্টিকুলার সলভেন্টকে মেনস্ট্রুরাম বলে থাকি। মানে কোনো একটা সলভেন্ট, ধরে নাও ইথানল ইউজ করলাম, তাহলে ইথানলে যে সলভেন্ট ইথানল, তো ইথানলটা হচ্ছে কি এখানে মেনস্ট্রুরাম, মানে ড্রাগকে ভিজিয়ে দেয় যেটা ডিজলভ হবে, তো সেটা হচ্ছে কি মেনস্ট্রুরাম। তাহলে যেমন অ্যালকালয়েডের জন্য ইথানল ইউজ করি, গ্লাইকোসাইডের জন্য ওয়াটার বা ইথানল, ফ্যাটের জন্য পেট্রোলিয়াম ইথার, তো এগুলো হচ্ছে মেনস্ট্রুরাম। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের আর একটা মার্ক হচ্ছে এক্সট্রাকশন শেষ হওয়ার পর যে কঠিন অবশিষ্ট বা অংশ যেটা থেকে দ্রবণীয় অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টকে বের হয়ে গেছে তাকে মার্ক বলা হয়। তাহলে যেমন ধরে নাও মার্কের মধ্যে যেমন থাকবে কি সেলুলোজ, লিগনিন, ফাইবার, প্রোটিন, ইনসলিউবল রেসিডিউ, মানে আমরা অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট যেখান থেকে কি হয় এক্সট্রাকশন সম্পূর্ণ হয়েছে কি না মার্কের পরীক্ষা করে বোঝা যায়। ঠিক আছে, এবার মার্ক কখনো অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট থাকে না, কারণ অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট বাদে যেগুলো পড়ে থাকবে সেগুলো হচ্ছে সেটা হচ্ছে কি মার্ক। ঠিক আছে, তারপরে হচ্ছে মিশেলা। তো এটা হচ্ছে কি এক্সট্রাকশনের পরে যে তরল মিশ্রণে মেনস্ট্রুয়াম প্লাস ডিজলভ অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট থাকে তাকে মাইসিলি বলা হয়। ঠিক আছে, তাহলে মাইসিল ইজিক্যালটা হচ্ছে মেনস্ট্রুয়াম প্লাস অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট। যেমন হচ্ছে ইথানল, এবার যদি আমরা সিনকোনা গাছে যদি করি, তো সেখানে কি করবো কুইনাইন, তাহলে ইথানল প্লাস কুইনাইন ইজিক্যালটা হচ্ছে কি মিসেল। তো এটাই হচ্ছে আমাদের কিছু টার্ম। এবার আমরা দেখব কি আইডিয়াল প্রপার্টিজ অফ মেনস্ট্রুয়ামের আইডিয়াল প্রপার্টিজ কি কি, এটা আমরা পরপর এবার দেখব। তাহলে আমরা দেখলাম কি মেনস্ট্রুয়াম হচ্ছে এমন একটা সলভেন্ট যেখানে প্ল্যান্ট সেল ভেতরে প্রবেশ করে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টকে দ্রবীভূত করে। তো এর কিছু নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক বা আইডিয়াল প্রপার্টি আছে, যেমন হচ্ছে কি হাই সলিবিলিটি, উচ্চ দ্রবণীয়তা, অর্থাৎ মেনস্ট্রুয়ামকে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টকে সর্বাধিক পরিমাণে দ্রবীভূত করতে পারে। তারপরে হচ্ছে কি সিলেক্টিভিটি, ক্ষমতা বা নির্বাচন ক্ষমতা, মেনস্ট্রুয়াম যেন শুধুমাত্র অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টকে দ্রবীভূত করে, অপ্রয়োজনীয় পদার্থ নয়। তো সেই জন্য আমাদের কি করা হয়, যেমন জিঞ্জার থেকে জিঞ্জেরাল বের করতে চাই, তো যদি সলভেন্ট আমরা সেলুলোজ, প্রোটিন, অক্সে দ্রবীভূত করি, তাহলে এক্সট্রাক্ট কী হয়ে যাবে, মানে ঠিকঠাক পিউরিটি আসবে না, তো পিউরিফিকেশনের খরচ তখন আমাদের কী হবে, বেড়ে যাবে। তো সেই জন্য কী করা হয়, বেশি সিলেক্টিভ সলভেন্ট, বেশি পিউরিটি, কম প্রসেসিং কস্ট এবং উচ্চ কোয়ালিটি প্রোডাক্ট যুক্ত এই করবো। তারপরে কেমিক্যালি ইনার্ট, অর্থাৎ মেনস্ট্রুয়াম যেন ডাগের সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া না করে। ঠিক আছে, তাহলে নন টক্সিক, এক্সট্রাকশনের পর সলভেন্টের সামান্য অংশ এক্সট্রাক্টের মধ্যে থেকে যেতে পারে। যদি সলভেন্ট বিষাক্ত হয় তাহলে কি হয়ে যাবে, আমরা যে এক্সট্রাকশন করব যে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট সেটাও আমাদের কি কোনো পেশেন্টের শরীরে টক্সিক ইফেক্ট দেখা দিতে পারে, তো সেই জন্য নন টক্সিক হতে হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে লো বয়লিং পয়েন্ট হতে হবে, কারণ সলভেন্ট যে তাপমাত্রা তরল থেকে গ্যাসে পরিণত হতে পারে, তো এক্সট্রাকশনের পর সলভেন্টকে আলাদা করতে হয়। যদি বয়লিং পয়েন্ট কম হয় তাহলে কম তাপে সলভেন্ট বাষ্পীভূত হবে এবং কম শক্তি লাগবে এবং হিট সেন্সিটিভ দাগ নষ্ট হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে ইজি রিকভারি করব, মানে এক্সট্রাকশনে শেষে ব্যবহৃত সলভেন্টকে পুনরায় সংগ্রহ করে আবার ব্যবহার করাকে বলা হয় কি রিকভারি। তো এটা হচ্ছে কি আইডিয়াল প্রপার্টিজ অফ মেনস্ট্রুয়াম। এবার দেখো আমাদের এখানে কি করব, সলভেন্ট আছে কিছু, দেখো নাম দেওয়া আছে, যেমন ওয়াটার, ইথানল, মিথানল, অ্যাসিটন, ক্লোরোফর্ম, হেক্সেন। তো আগেও বলেছি যে কিছু সলভেন্ট আমাদের কি হয় পোলার আর নন পোলার, তো এই বেসিসে এখানে দেওয়া আছে গ্লিসারিন একটা পোলার, বেঞ্জিন নন পোলার,
এবং কোন কোন আমরা এক্সট্রাক্ট করি, কোন কোন টাইপস, যেমন অ্যালকালয়েড, ফেনল, ফ্ল্যাভোনয়েডসের জন্য পোলার সলভেন্ট যেমন মিথানল ইউজ করি। তো এইভাবে সবগুলো লেখা আছে। এবার দেখব আমরা কি ফ্যাক্টর এফেক্টিং এক্সট্রাকশন, কি কি ফ্যাক্টর আমাদের এই এক্সট্রাকশনকে এফেক্ট করতে পারে। তো নেচার অফ ক্রুড ড্রাগ, সেল স্ট্রাকচার, পোরোসিটি এবং সলিবিলিটি। তারপরে হচ্ছে পার্টিকেল সাইজ, স্মলার পার্টিকেল সাইজ যত হবে তার কি হবে, ইনক্রিজ সারফেস এরিয়া, তার সারফেস এরিয়া তত বেশি বড় হবে এবং বেটার এক্সট্রাকশন হবে। তারপরে হচ্ছে কি টেম্পারেচার, হাই টেম্পারেচার ইনক্রিজ সলিবিলিটি অ্যান্ড ডিফিউশন, তার ফলে কী হবে, আমাদের ভালো এক্সট্রাকশনটা পাওয়া যাবে। ঠিক আছে, তো এইভাবে অনেকগুলো আমাদের ফ্যাক্টর আছে যেগুলো এক্সট্রাকশনকে এফেক্ট করে। যেমন পার্টিকেল সাইজ কী হবে, যত গুঁড়ো করবে সে কণাগুলো তৈরি হবে এবং তা আকার, পার্টিকেল সাইজ কী হবে, ছোট পার্টিকেল এক্সট্রাকশন বাড়ায়, তাই আমাদের সারফেস এরিয়া বেশি হলে সলভেন্টের সংস্পর্শে বেশি আসবে এবং অ্যাক্টিভ মলিকুল সলভেন্টের সংস্পর্শে বেশি আসলে ডিফিউশন দ্রুত হয়, তার ফলে আমাদের কী হবে, কনসেন্ট্রেশনটা বাড়বে। টেম্পারেচার বাড়লে এক্সট্রাকশন কেন বাড়ে, কারণ হচ্ছে মলিকুলার কাইনেটিক্স এনার্জি বাড়ে, ফলে অণুগুলো, আমাদের মলিকুলগুলো দ্রুত চলাচল করবে এবং ডিফিউশন দ্রুত হবে, সলিবিলিটি বাড়বে, ভিসকোসিটি কমে যাবে, কারণ সলভেন্ট পাতলা হয়ে যায়, সেলের ভিতরে দ্রুত প্রবেশ করে। তার টেম্পারেচার বেশি হলে হিট সেন্সিটিভ কম্পাউন্ড যেমন ভিটামিন সি, এনজাইম, তারপরে কিছু এসেন্সিয়াল ওয়েল, এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এক্সট্রাকশনের টাইম, এক্সট্রাকশন একটি মানে কি বলবো, খুবই তাৎক্ষণিক প্রক্রিয়া নয়, কারণ এখানে কি হয়, মানে সলভেন্ট যেতে, দ্রবীভূত ডিজব হতে, ডিফিউশন হবে, তো এগুলোতে টাইম লাগে। তো এক্সট্রাকশন কি হয়, কম সময় দিলে ভালো এক্সট্রাকশন হবে না, তাই বেশি টাইম দিতে হবে। ঠিক আছে, তারপরে নেচার অফ সলভেন্ট, পোলারিটি, তারপরে পোলার সলভেন্ট যেমন ওয়াটার, ইথানল দ্রবীভূত করে কি গ্লাইকোসাইড, টেনিন, তাহলে আমাদেরকে এগুলো দেখে নিতে হবে যে কোন সলভেন্ট বা পোলার বা নন পোলার কি না, সেটাতে সেই বেসিসে আমাদের এক্সট্রাকশন প্রসেসটা করা হবে এবং সেটাও এফেক্টেড হয়। তাহলে পিএইচ, কারণ অনেক অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট আয়নাইজেশনের উপর নির্ভর করে, ফলে কি হয়, অ্যালকালয়েড ধরে নাও অ্যাসিড মিডিয়ামে সল্ট তৈরি করে, ওয়াটারে সলিবেল হয়, তো এক্সট্রাকশন বাড়বে। তো এইভাবে আমাদের কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো এক্সট্রাকশনের উপর প্রভাব ফেলে। এবার আমরা দেখব কি এক্সট্রাকশনের টাইপস, কি কি এক্সট্রাকশন আছে, দ্য ক্লাসিফিকেশন অফ এক্সট্রাকশন। তাহলে আমরা যদি এবার দেখি, তাহলে এক্সট্রাকশনের কোল্ড এক্সট্রাকশন, তার মধ্যে হচ্ছে কি ম্যাসিরেশন, মডিফাইড ম্যাসিরেশন, পার্কোলেশন এবং পার্কোলেশন। হট এক্সট্রাকশনের মধ্যে আছে আমাদের ইনফিউশন, ডিকোশন, ডাইজেশন, রিফ্লাক্স এক্সট্রাকশন এবং সক্সলেট এক্সট্রাকশন, স্টিম ডিস্টিলেশন। এবার মেকানিক্যাল এক্সট্রাকশনের মধ্যে আছে এক্সপ্রেশন, কোল্ড প্রেসিং, মডার্ন এক্সট্রাকশন, তার মধ্যে আছে আল্ট্রাসনিক অ্যাসিস্ট্যান্ট এক্সট্রাকশন, মাইক্রোওয়েভ অ্যাসিস্ট্যান্ট এক্সট্রাকশন। তো এইভাবে অনেকগুলো এক্সট্রাকশনের টাইপস আছে। এবার আমরা দেখব কি যে কোল্ড এক্সট্রাকশন, তার মধ্যে 1 নম্বর পয়েন্টটা দেখব, সেটা হচ্ছে কি ম্যাসিরেশন। তাহলে ম্যাসিরেশন কীভাবে হচ্ছে, ম্যাসিরেশন হলো একটা কোল্ড এক্সট্রাকশন মেথড, যেখানে আমরা কি করি, পাউডার ক্রুড ড্রাগকে একটা বদ্ধ পাত্রে, এখানে দেখো ফটোতে ভালো করে দেওয়া আছে যে কোনো একটা ড্রাগ পাউডার ফর্ম, সেই ক্রুড ড্রাগটাকে আমরা কি করি, কোনো একটা পাত্রে রেখে দিই বদ্ধ করে, এবং নির্দিষ্ট সময়ে, সাধারণত ধরে নাও 3 থেকে 7 দিন মতো, একটা মেনস্ট্রাম নিই বা সলভেন্ট নিই, সঙ্গে ভিজিয়ে রাখা হয় যাতে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট ধীরে ধীরে সলভেন্টে দ্রবীভূত হয়, ডিজলভ হয়। এবার ম্যাসিরেশন শব্দের অর্থ কী, ম্যাসিরেশন হচ্ছে একটা ল্যাটিন ম্যাসিরিয়া থেকে এসেছে,
যার অর্থ ভিজিয়ে নরম করা। তো টু সফটেন বাই সোকিং। তো এখানে উদ্দেশ্য শুধু ভিজানো নয়, বরং প্ল্যান্ট সেলকে নরম করে ভেতরের অ্যাক্টিভ কনস্টিটুয়েন্ট বের করা। ম্যাসিরেশন কেন করা হয়? তো অনেক অ্যাক্টিভ কনস্টিটুয়েন্ট তাপে নষ্ট হয়ে যায়, যেমন ভোলাটাইল অয়েল, কিছু গ্লাইকোসাইড, তারপরে এনজাইম, ভিটামিন। তাই গরম না করে ঠান্ডা অবস্থায় এক্সট্রাকশন করা হয়। এবার আমরা দেখব কি এর প্রিন্সিপাল কিভাবে হচ্ছে। তো ম্যাসিরেশনের চারটে আমরা সায়েন্টিফিক নীতি আছে বা তার উপর কাজ করে। তো প্রথমে ওয়েটিং, মানে মেনস্ট্রুয়াম পুরোপুরি ড্রাগটাকে ভিজে যায়। মেনস্ট্রুয়াম কি আগে বলেছি, যেটা কি কোনো একটা সলভেন্ট যেটা নেব সেটা হচ্ছে কি মেনস্ট্রুয়াম। তাহলে ধরে নাও কোনো একটা ইথানল নিলাম, তাহলে এবার একটা কোনো প্ল্যান্ট নিলাম, তো ইথানলটা আমার কি করলো মেনস্ট্রুয়াম, ইথানল হচ্ছে মেনস্ট্রুয়াম। তো সে একটা পুরো ডাগকে পুরোপুরি ভিজিয়ে দেয়। তারপরে ইমবাইবিডিশন, যেখানে কি হয় সেলুলোজ পানি শোষণ করবে এবং ফুলে যাবে। তারপরে ডিফিউশন, মানে দ্রবীভূত অ্যাক্টিভ কনস্টিটুয়েন্ট, সেটা কি হয় সেল থেকে আমার সলভেন্টে চলে আসে। যে ইথানলটা নিয়েছিলাম, তো সেখানে আমার যে অ্যাক্টিভ কনস্টিটুয়েন্ট সেইটা ইথানলে সব চলে আসবে। তারপরে মাস ট্রান্সফার, যেটা কি অ্যাক্টিভ কনস্টিটুয়েন্ট সম্পূর্ণভাবে সলভেন্টে চলে আসে। এবার কি কি অ্যাপারেটাস আমরা ইউজ করে থাকি? ম্যাসিরেশন জার গ্লাস স্টেনলেস স্টিলের হয় বা গ্লাসের হয়, তাহলে ম্যাসিরেশন জার ইউজ করে থাকবো। তারপরে লিড দেব, যেটা কি করে বায়ুরোধী ঢাকনা, স্টারার, ফিল্টার ক্লথ এবং মেজারিং সিলিন্ডার। তাহলে প্রথমে আমরা কি করবো, একটা পাউডার ড্রাগ নিলাম। তারপরে কি হয়, পাউডার ড্রাগ কি হয়, কোয়ার্স পাউডার ড্রাগ করা হয়। কারণ কোয়ার্স পাউডার ড্রাগের কি হয় সারফেস এরিয়া বাড়ে, কিন্তু খুব ফাইন যদি পাউডার করো তাহলে কি হয় ফিল্টার করা কঠিন হয়। এবার মেনস্ট্রুয়াম যোগ করা হয়, কোনো একটা সলভেন্ট যোগ করে দিলাম। এবার সলভেন্ট কি হয়, ডাগটাকে পুরোপুরি ভিজবে না, কিন্তু বেশি সলভেন্ট দিলে অপ্রয়োজনীয় পদার্থ দ্রবীভূত হতে পারে। তাহলে কম সলভেন্ট দিলে কি হয় পুরো ড্রাগ কিন্তু ভিজে না। আবার যদি বেশি দিয়ে দাও তাহলে সেটা কি হবে, অপ্রয়োজনীয় যেসব আমাদের পদার্থগুলো থাকবে সেগুলোও কিন্তু আবার দ্রবীভূত হতে পারে। তো সেই জন্য আমাদের ঠিক অ্যামাউন্টে দিতে হবে। তারপরে ক্লোজ করে দিলাম। এবার ক্লোজ করার পর কি হয়, তারপরে 3-4-7 দিন আমরা ডাগটাকে স্থির অবস্থায় রেখে দিলাম। তারপরে আমাদের যে ফর্মুলা, যে এক্সট্রাকশন প্রথমে কী হলো, ওয়েটিং হলো, তারপরে ডিফিউশন হয়ে কনসেন্ট্রেশন ধীরে ধীরে ইকুইলিব্রিয়ামের দিকে চলে গেল। তারপরে কি হয়, মাঝে মাঝে নাড়ানো হয়, অকেশনালি স্টারিং করা হয়। এবার যদি না নাড়ো তাহলে কি হয়, সেলের চারপাশে যে অ্যাক্টিভ কনস্ট্যান্ট সেটা জমে যায়, ফলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কমে যায় এবং ডিফিউশন ধীরে ধীরে হয়। তার নাড়ালে কি হবে, নতুন সলভেন্ট সেলের সংস্পর্শে আসবে। তো এইভাবে আমরা ম্যাসিরেশন প্রসেসটা করে থাকি। এরপরে আমরা দেখব যে দ্বিতীয়টা হচ্ছে কি মডিফাইড ম্যাসিরেশন। মডিফাইড ম্যাসিরেশন যদি আমরা দেখি তাহলে দেখবো এখানে কি হয়, রিপিটেড ম্যাসিরেশন অফ ড্রাগ উইথ ফ্রেশ পোর্শন অফ সলভেন্ট। তাহলে এর হচ্ছে কি, ম্যাসিরেশনের একটি উন্নত একটা পদ্ধতি, যেখানে কি হয় মেনস্ট্রুয়াম একেবারে ব্যবহার না করে ধাপে ধাপে পোর্শন ওয়াইজ ব্যবহার করা হয়। ফলে সাধারণত ম্যাসিরেশনের তুলনায় এক্সট্রাকশন এফিসিয়েন্সি এবং ইয়েল্ড যেটা আমরা পাবো সেটা বৃদ্ধি হয়। তাহলে মডিফাইড ম্যাসিরেশন এভাবেই আমরা করে থাকি। এবার এবার মেন আর একটা আমরা দেখবো খুব ইম্পর্টেন্ট ম্যাসিরেশন হলো, তারপরে হচ্ছে কি পার্কোলেশন। পার্কোলেশন হলো একটি কোল্ড এক্সট্রাকশন মেথড, যেখানে কি হয় ফ্রেশ যে মেনস্ট্রুয়াম ধীরে ধীরে ড্রপ বাই ড্রপ পাউডার ক্রুড ড্রাগের কলামের মধ্য দিয়ে প্রভাবিত হয় এবং অ্যাক্টিভ কনস্টিটুয়েন্টকে দ্রবীভূত করে এবং নিচে সংগ্রহ করা। কারণ উপরের দিকে নতুন সলভেন্ট দেখো, আমরা একটা পার্কুলেটর আছে, সেখানে উপরের দিকে দেখো নতুন সলভেন্ট ঢালা হলো, সেটি নিচে নামতে নামতে দাগের ভেতরে থেকে অ্যাক্টিভ কনস্টিটুয়েন্টকে বের করে নিয়ে আসে। তো পার্কুলেশন শব্দের অর্থ হলো পার মানে মধ্য দিয়ে, কোলার হচ্ছে ধীরে ধীরে প্রবাহিত হওয়া। তাহলে কোনো তরল ধীরে ধীরে একটি কঠিন স্তরের মধ্য দিয়ে
প্রভাবিত হয়। তো সেটাই হচ্ছে কি পার্কুলেশন পদ্ধতি। তো এখানে ছবিতে দেখো পার্কুলেটর আছে, সে উপরে দেখো সলভেন্ট আছে, তারপরে পাউডার ড্রাগ আমরা দিয়েছি, সেখানে কি হয় তারপরে ফিল্টার থাকে এবং পারফোরেটেড প্লেট থাকে, তারপরে ট্যাপ, তারপরে পার্কুলেটারের যে এক্সট্রাক্ট আছে আমরা সেটাকে কালেকশন করে থাকি। তাহলে এখানে কী হয়, পার্কুলেশনে কেন ম্যাসিরেশনের চেয়ে সব থেকে ভালো, কারণ ম্যাসিরেশনে একই সলভেন্ট অনেকক্ষণ ড্রাগের সঙ্গে থাকে, ফলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কমে যায়, ফলে ডিফিউশন ধীরে ধীরে হয়। কিন্তু পার্কুলেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি সবসময় ফ্রেশ সলভেন্ট আসছে দেখো উপর থেকে, ফলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সবসময় বেশি থাকে এবং এক্সট্রাকশন খুবই দ্রুত সম্পূর্ণ হয়। এবার পার্কুলেটর যন্ত্র যদি দেখো, তো আমরা এখানে কি হচ্ছে, সিলিন্ড্রিকার বডি যেখানে থাকছে ওখানে কি পাউডার ড্রাগ রাখা হচ্ছে, তারপরে লিড যেটা আমরা কি কভার বা ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ সলভেন্ট ইভাপোরেশন কমায় এবং ডাস্ট বা মাইক্রো অর্গানিজম প্রবেশ করতে এন্টার করতে দেয় না। এবার কটন বা উল ফিল্টার নিচে থাকে, কাজ হচ্ছে পাউডার বের হতে দেয় না, শুধু এক্সট্রাক্ট বের হয়। এবং স্টপ কক বা ট্যাপ থাকে নিচে থাকে, যেটা আমরা কি কাজ, সলভেন্টের ফ্লো রেট নিয়ন্ত্রণ করা। এবার পার্কুলেশনের প্রিন্সিপাল দেখব, এর মূল চারটে নীতি কাজ করছে। এখানে সলিবিলিটি, অ্যাক্টিভ কনস্টিটুয়েন্ট সলভেন্টে দ্রবীভূত হয়, তারপরে ডিফিউশন হবে মানে সেল থেকে সলভেন্টে আসবে, তারপরে ডিসপ্লেসমেন্ট, ফ্রেশ সলভেন্ট পুরনো সলভেন্টকে নিচে ঠেলে দেয়। এরপরে অ্যাক্টিভ কনস্টিটুয়েন্ট সম্পূর্ণভাবে সলভেন্টে চলে আসবে এবং মাস ট্রান্সফার হবে। এবার স্টেপ বাই স্টেপ যদি দেখি, তাহলে প্রথমে পাউডারিং, ক্রুড ড্রাগ কস পাউডার করা হয়, সারফেস এরিয়া বাড়বে। তারপরে ময়েশ্চারিং, পাউডারের সঙ্গে সামান্য মেনস্ট্রাম মিশিয়ে 4 থেকে 24 ঘন্টা রেখে দেওয়া হয়, এটি ইমবিপিটেশন বলা হয়, যেটা কি সেলুলোজ ফুলে যায়, এয়ার প্যাকেট বের হয়ে যায়, তো এগুলো করা হয়। তারপরে প্যাকিং, পাউডার পার্কুলেটরের মধ্যে ভরা হয় এবং খুব বেশি চাপ দিয়ে ভরা যাবে না, কারণ বেশি যদি চাপ দাও সলভেন্ট নিচে দিকে চলে যেতে পারে, এই সলভেন্ট নিচে যেতে পারবে না চাপ দিলে, ফলে ফ্লো বন্ধ হয়ে যাবে। আবার খুব ঢিলাও রাখা যাবে না, কারণ সলভেন্ট শর্টকাট পথ তৈরি করবে, ফলে সব ড্রাগের সঙ্গে কন্ট্যাক্টে হবে না এবং এক্সট্রাকশন অসম্পূর্ণ হবে। এবং মেনস্ট্রাম যোগ করা হয়, উপর থেকে সলভেন্টে যোগ করা হবে, ফলে ড্রাগ পুরোপুরি ভিজে যায়। এবং ম্যাসিলেশন পিরিয়ড কি হয়, 2 থেকে 24 ঘন্টা পার্কুলেটরে বন্ধ রাখা হয়। এরপরে পার্কুলেশন শুরু করে ট্যাপ খুলে দেওয়া হবে এবং ফ্রেশ সলভেন্ট উপরে যোগ করা হয় এবং নিচ থেকে এক্সট্রাকশন বের করা হয়। এবং এখানে তোমার ফ্রেশ সলভেন্ট বেশি এক্সট্রাকশন দেয়। তো পার্কুলেশন সেজন্য খুবই হচ্ছে কি একটা প্রসেস, যেটা আমাদের খুবই ভালো এক্সট্রাকশন পাবো, মাস ট্রান্সফার ভালো হয়, ঠিক আছে। এবং এর যদি অ্যাডভান্টেজ দেখো, মেসিনেশনের তুলনায় ইল্ড বেশি পাবে, ফ্রেশ সলভেন্ট ব্যবহার হয়, কন্টিনিউয়াস প্রসেস, এক্সট্রাকশন দ্রুত। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি এর জন্য অনেক যন্ত্রপাতি মেশিনারি দরকার হয়, ফাইন পাউডার ব্যবহার করা যায় না, এবং প্যাকিং যদি ঠিকঠাক না হয় তাহলে খুবই চ্যালেঞ্জিং হয়, আর ফ্লো কন্ট্রোল না করলে এক্সট্রাকশন অসম্পূর্ণ হতে পারে। তো এটাই হচ্ছে কি আমার পার্কুলেশনের প্রসেস। এবার এই পার্কুলেশনের ইউজ হচ্ছে টিংচার প্রিপারেশন, ফ্লুইড এক্সট্রাকশন, হার্বাল এক্সট্রাক্ট, অ্যালকালয়েড এক্সট্রাক্ট এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির এক্সট্রাকশনের কাজে লাগে। এবার নেক্সট যেটা দেখব আমরা হচ্ছে রিপার্কুলেশন। রিপার্কুলেশন যেটা বলা হচ্ছে, এখানে কি হয় যে রিপার্কুলেশন হলো পার্কুলেশনের একটি উন্নত মডিফাইড পদ্ধতি, যেখানে একাধিক পার্কুলেটর ধারাবাহিকভাবে কাজ করে থাকে এবং একটি পার্কুলেটর থেকে পাওয়া এক্সট্রাক্ট পরবর্তী পার্কুলেটর বা মেনস্ট্রোমে ব্যবহার করা হয়, ফলে এক্সট্রাকশন এফিসিয়েন্সি এবং ইল্ড অনেক বৃদ্ধি পায়, ঠিক আছে। এটাই হচ্ছে কি রিপার্কুলেটর। এবার নেক্সট দেখবো আমরা হট এক্সট্রাকশন মেথড।
হট এক্সট্রাকশন মেথড, তার মধ্যে আমরা পাবো কি, প্রথমে হচ্ছে ইনফিউশন। ইনফিউশন হচ্ছে কি একটা হট এক্সট্রাকশন মেথড, যেখানে আমরা কি ক্রুড ড্রাগের উপর গরম বা ফুটন্ত পানি বা হট বয়লিং ওয়াটার ঢেলে অল্প সময় 10 থেকে 30 মিনিট রেখে দিলে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট পাওয়া যায়। যেমন এখানে দেখো, যেমন আমরা কি চা বানাই না, তো সেই রকমই হচ্ছে কি ইনফিউশন, মানে হচ্ছে ইনফ্যান্ডের, যেটা কি অর্থাৎ ঢেলে দেওয়া। তো গরম পানি ভেষজের উপর যদি ঢেলে নির্দিষ্ট সময়ে রেখে দেওয়া হয়, তাহলে আমাদের কি হয়, হিট ইনক্রিজ, সলিবিলিটি, ডিফিউশন, অসমোসিস এবং মাস ট্রান্সফার। তাহলে হিট কেন দেওয়া হয়, কারণ সলিবিলিটি বৃদ্ধি পায় উচ্চ তাপমাত্রায়, ফলে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট দ্রুত পানির সঙ্গে মিশে যায়, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করি, ইনফিউশন করা হয়, ছবিতে দেখো দেখানোই আছে। তারপরে আমাদের যদি সেকেন্ড, এবার আমরা সেকেন্ড পয়েন্ট যেটা দেখবো সেটা হচ্ছে ডিকোশন। এখানে কি হয়, যে ডিকোশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে হট এক্সট্রাকশন মেথড, যেখানে হার্ড প্ল্যান্ট পার্টস, রুট, বার্ক, স্টেম, এগুলো নির্দিষ্ট পরিমাণ পানির সঙ্গে 15 থেকে 30 মিনিট প্রয়োজনীয় অনুযায়ী, বা এর একটা টাইম বললাম, বা আর থেকে আরও বেশিও হতে পারে বা কম হতে পারে, তো বয়লিং করে ফুটিয়ে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টকে আমরা বের করে নিয়ে থাকি। তো এটাই হচ্ছে কি ডিকোশন। তো বয়লিং করে আমরা কি করব, কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টকে আমরা সেটা ডিজলভ করে সলভেন্টের সঙ্গে, তারপরে সেটাকে আমরা কালেকশন করি, ঠিক আছে। যেমন রুট, বার্ক, স্টেম, উড, স্যান্ডালউড, সিনামন বার্ক, এগুলো থেকে আমরা ইউজ করে থাকি। এরপর আমরা দেখব ডাইজেশন। তো ডাইজেশনের আমাদের দেখো ছবিটা দেওয়া আছে, যে কি হয় এখানে 40 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে মেনস্ট্রুয়ামের সাথে তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে কোনো একটা পার্টিকুলার সলভেন্ট দিলে কী হয়, হিট করা হয়, যাতে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট দ্রুত ডিজলভ হয়ে যায়। তো সেই জন্য এটাকে বলা হয় কি ডাইজেশন, ঠিক আছে। যে সলিবিলিটি বৃদ্ধি হয়, ডিফিউশন বৃদ্ধি, ভিসকোসিটির হ্রাস এবং মাস ট্রান্সফার বৃদ্ধি হয়। এবার দেখবো আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট এক্সট্রাকশন প্রসেস বা মেথড, সেটা হচ্ছে সক্সলেট এক্সট্রাকশন। সক্সলেট এক্সট্রাকশন হচ্ছে কি কন্টিনিউয়াস হট এক্সট্রাকশন মেথড, এখানে কি হয়, সলভেন্ট বারবার ইভাপোরেশন, কন্ডেনশন, এক্সট্রাকশন চক্রের মাধ্যমে ক্রুড ড্রাগ অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টে যায়। তাহলে প্রথমে আমরা দেখো এখানে একটা কি হয়, সক্সলেট নেওয়া হয়, সক্সলেট চেম্বার আছে, এখানে আমরা কি দিয়ে থাকি, ক্রুড ড্রাগ দিয়ে থাকি, তার উপরে দেখো কন্ডেন্সার থাকে, এবং তার ওখান থেকে কি জল, ওয়াটারের ইনলেট এবং আউটলেট ফ্লো থাকে, ঠিক আছে। তাহলে সক্সলেট এক্সট্রাকশন হয় কি, অনেক অ্যাক্টিভ কনস্টিটুয়েন্ট কোল্ড সলভেন্টে কম দ্রবীভূত হয় এবং দীর্ঘ সময় ফ্রেশ হট সলভেন্ট পেলে সম্পূর্ণ বের হয়ে আসে, তাই সক্সলেট এক্সট্রাকশন করে থাকি। তো সলিবিলিটি, রিফ্লাক্স, কন্ডেনশন এবং কন্টিনিউয়াস পার্কোলেশন এবং সাইফন অ্যাকশন, তো এই চারটে নীতিকে কাজে লাগিয়ে আমাদের কি করা হয়, সক্সলেট এক্সট্রাকশন করা হয়। তাহলে রাউন্ড বটম ফ্লাক্স নেওয়া হয়, এখানে কি হয় দেখো, নিচের দিকে আমরা রাউন্ড বটম ফ্লাক্স নিয়েছি, এখানে সলভেন্ট রাখা হয়, কাজ হচ্ছে সলভেন্টকে গরম করা এবং সলভেন্ট বাষ্প তৈরি করা হয়। এরপরে দেখো এক্সট্রাকশন চেম্বার, এখানে একটি টিম্বিলের মাধ্যমে পাউডার ড্রাগ রাখা হয়, এবং এই থিমবিল যেটা হয় কি ফিল্টার পেপার বা সেলুলোজ দিয়ে তৈরি এবং ড্রাগ ধরে রাখে, এক্সট্রাকশনকে নিচে যেতে দেয়
এবং পাউডার বের হতে দেয় না। এবং সাইফন টিউব যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাইফন হচ্ছে এক্সট্রাকশন চেম্বার যখন সলভেন্টে পূর্ণ হয়ে যায় তখন সাইফন টিউব হঠাৎ করে সমস্ত এক্সট্রাক্ট নিচের ফ্লাক্সে ফিরিয়ে দেয়, এটাই সাইফন অ্যাকশন। এবার কন্ডেন্সার যদি দেখো, এটা অ্যাপারেটাসের উপরে থাকে, এর ভিতরে ঠান্ডা পানি প্রবাহিত হয়, কাজ হট ভেপার সেটাকে লিকুইড সলভেন্টে রূপান্তর করা। এবং সকসলেটের সম্পূর্ণ ওয়ার্কিং মেকানিজম যদি দেখি, ফ্লাক্স সলভেন্ট নেওয়া হয়, হিটিং শুরু হয়, তারপরে সেকেন্ড স্টেপ হয় কি, সলভেন্ট ফুটতে শুরু করে এবং আমাদের ভেপার তৈরি করে, এবং ভেপার উপরের দিকে উঠে কন্ডেন্সারে যায়, এবং কন্ডেন্সার কি হয় তারপর ঠান্ডা করে ভেপারকে লিকুইড বানায়, এবং লিকুইড সলভেন্ট এক্সট্রাকশন চেম্বারে পড়ে এবং হট সলভেন্ট ড্রাগের মাধ্যমে প্রবেশ করে এবং অ্যাক্টিভ কনস্টিটুয়েন্টে দ্রবীভূত হয়। এক্সট্রাকশন চেম্বারে ধীরে ধীরে পূর্ণ হতে থাকে এক্সট্রাকশন চেম্বারটা, এবং চেম্বার পূর্ণ হলে সাইফন টিউব কী করে, সাইফন টিউবের কাজ করে দিল, সমস্ত এক্সট্রা নিজের ফ্লাক্সে চলে আসে, আবার নতুন সলভেন্ট ভেপার তৈরি হয়, আবার একই সাইকেল এভাবে চলতে থাকে, এবং এই সাইকেল বহুবার একই সলভেন্টে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এইভাবে আমরা সকসলেট এক্সট্রাকশন করে থাকি। এবার হচ্ছে কি আরেকটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি সেটা হচ্ছে স্টিম ডিস্টিলেশন মেথড। এবার স্টিম ডিস্টিলেশন মেথডের সম্বন্ধে আমরা ভালো করে এবার জানবো। এখানে দেখো আমরা যে পিকচারটা বা ফটোটা অ্যাপারেটাসটা দেখেছি, যেটার নাম কি ক্লেভেঞ্জার অ্যাপারেটাস ফর কি হয়, এখানে ভোলাটাইল অয়েলস, ইউক্যালিপটাস অয়েল, এগুলোকে পিপারমেন্ট অয়েল, ক্লোভ অয়েল, তো ওইগুলোকে আমরা কি করি, যেগুলো ভোলাটাইল কনস্টিটিউয়েন্ট আর ভেপারাইজড উইথ স্টিম অ্যান্ড কনডেন্সড। ঠিক আছে, তাহলে স্টিম ডিস্টিলেশন হলো একটা ডিস্টিলেশন মেথড যেখানে স্টিম বা জলীয় বাষ্প ব্যবহার করে ভোলাটাইল যেগুলো কি উদ্বায়ী সেগুলোকে হিট সেন্সিটিভ এসেনশিয়াল ওয়েল উদ্ভিদ থেকে পৃথক করা হয়। তো এখানে কি করা হয়, এই যে প্রিন্সিপাল, সেখানে ভোলাটাইলিটি মানে এসেনশিয়াল ওয়েল সহজে বাষ্পে পরিণত হয়, এবং ওয়াটার ভেপার এবং এসেনশিয়াল ভেপার একসাথে থাকে, তাহলে টোটাল প্রেশার কী হয়, ওয়াটার ভেপার প্রেশার প্লাস ওয়েল ভেপার প্রেশার, ফলে দুইটির সম্মিলিত চাপ অ্যাটমসফিয়ারের সমান হলে মিশ্রণটি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেও ফুটতে পারে, তাই এই কারণে হিট সেন্সিটিভ ওয়েল নষ্ট হয় না। কনডেনসেশন বাষ্পকে ঠান্ডা করে আবার লিকুইড তৈরি করে। তাহলে স্টিম ডিস্টিলেশন দেখো, স্টিম জেনারেটর আছে একটা, সেখানে কী হয় পানি গরম করে স্টিম তৈরি করা হয়, এবং ডিস্টিলেশন স্টিল এখানে প্ল্যান্ট ডিস্টিলেশন স্টিল দেখো লেখা আছে যেখানে, এবার ওখানে কি করা হয় আমাদের প্ল্যান্ট ম্যাটেরিয়ালটাকে রাখা হচ্ছে। ঠিক আছে, এবার যখনই আমরা দেখো প্ল্যান্ট ম্যাটেরিয়ালটাকে রাখলাম, স্টিম ওই অংশ দিয়ে প্রভাবিত হবে এবং কন্ডেন্সার হট ভেপারকে ঠান্ডা করবে এবং লিকুইডে পরিণত করে, এবং ফ্লোরেন্টিক ফ্লাক্স যেটা থাকছে সেখানে কি হয়, ওয়েল এবং ওয়াটার দেখো এখানে আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ডান দিকের আমরা ফটোতে দেখো ওখানে কি এসেনশিয়াল অয়েল প্লাস ওয়াটার ইন, তো এখানে এইভাবে আমাদের স্টিম ডিস্টিলেশন মেথড কাজ করে। তো এই ছিল ফুল ডিটেলস, যদি আমরা বলি যে এক্সট্রাকশন প্রসেস কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, তার ক্লাসিফিকেশান, তার সকসলেট এক্সট্রাকশান কীভাবে হলো, পার্কুলেশন কীভাবে হলো, হোয়াট ইজ ম্যাসিরেশান, তো এইগুলোই ছিল এক্সট্রাকশানের মেন। এবার আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো এক্সাম জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই রিলেটেড আমরা যদি কিছু কোশ্চেন দেখি, দেখো 1 নম্বর, এক্সট্রাকশন ইজ দ্য প্রসেস অফ সেপারেটিং দ্য ড্যাশ ফ্রম ক্রুড ড্রাগস বাই ট্রিটিং দেম উইথ এ সুইটেবল সলভেন্ট। তাহলে কী হয়, সলিউবল অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টকে আমরা আলাদা করে থাকি। 2 নম্বর দেখো, দ্য মেন্স টার্ম ইজ অ্যানাদার টার্ম ফর সলভেন্ট, সলভেন্ট যেটা ইউজ করি সেটা হচ্ছে কি মেন্স টার্ম। তাহলে লাইক ডিজলভ এটা যদি বলি তাহলে সেটা হচ্ছে সলিবিলিটির ক্ষেত্রে এই প্রিন্সিপালটা কাজে লাগে।
তারপরে যেটা ইনসলিবল রেসিডিউ, যেটা আমরা বলি মার্ক লেফট আফটার এক্সট্রাকশন কল্ড মার্ক, 4 নম্বর এমসিকিউ। 5 নম্বর এমসিকিউ দেখো যে অ্যালকোহলাইড এক্সট্রাক্টিংয়ের জন্য কোন সলভেন্ট আমরা ইউজ করে থাকি, তাহলে সেটা হচ্ছে কি ইথানল। তো ওখানে অনেকগুলো ছিল, দেখে নেবে। তো এই বেসিসে দেখবে আমি কিছু মানে তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো এমসিকিউ এক্সামে আসে তো সেগুলো দিয়েছি। তো মোট এখানে তোমার প্রায় 30খানা এমসিকিউ আছে, তো এগুলো দেখে নিতে পারো। ফুল একদম কনসেপচুয়াল আছে একদম। এগুলো করলেই তোমাদের পরীক্ষার জন্য ফুল প্রিপারেশান, এবং এই সেশনটা যদি তোমরা সম্পূর্ণ করে থাকো তাহলে তোমাদের এক্সট্রাকশন রিলেটেড সমস্ত প্রবলেম বা টপিক ক্লিয়ার হয়ে যাবে, এবং যতই এমসিকিউ আসুক না কেন এখান থেকে তোমরা পেয়ে যাবে, আশা করা যায়। তো আজকের জন্য এইটুকুই। যদি ভালো লাগে তোমাদের চ্যানেলটা তো সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।